আমি অ্যাডভোকেট ফেরদৌস ডাক্তারুনা, আমি ডাক্তার রেজাউল করিম সান্না, চেয়ারম্যান ট্রপিক্যাল হাউস লিমিটেড, অ্যাডভোকেট জসকোট বগুড়া। আমার সদস্য নম্বর 687 এবং লিগাল অ্যাডভাইজার ট্রপিক্যাল হাউস লিমিটেড, ঠিকানা জলসেতলা, ট্রপিক্যাল শাহিনা টাওয়ার, বগুড়া শহর বগুড়া। আমি আজকে সংবাদ সম্মেলন করছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি, এর আগে মামলা দায়ের হয়েছে, যার আসামি মোহাম্মদ সাজ্জাদুল করিম শাহীন, পিতা মৃত শাবলু মিয়া, চণ্ডীহারা, নেওয়াপাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। ট্রপিক্যাল হোমসে উনি জিনিসপত্র কেনাকাটার জন্য যে আছে, গত 16/4/2024 তারিখে দৈনিক করতোয়া 5 নম্বর পাতা 5, 6, 7, 8 নম্বর কলামে আলামকৃত বগুড়ার নির্বাহী পরিচালক নারী আইনজীবীকে মারপিটের অভিযোগে মামলা, এটা হেডিং দিয়ে সংবাদটি প্রকাশিত হইলে গত 21/4/2024 তারিখে ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম সান্না, চেয়ারম্যান ট্রপিক্যাল হাউস লিমিটেড, এর পুত্র তানভীর রেজা উক্ত নিউজের প্রতিবাদ স্বরূপ আমাকে স্ত্রী হিসেবে অস্বীকৃতি জানাইলে আমি উক্ত প্রতিবাদের বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানিয়ে গত 23/4/2024 তারিখে আমার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্নাকে কয়েক মাস যাবৎ জোরপূর্বক অবরুদ্ধ রেখে তাকে মানসিকভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করে অসুস্থ করিয়ে দিয়ে আমাকে দূরে সরিয়ে দেওয়ার কুমানসে তার অজান্তে তার অসুস্থতার সুযোগে মন করা তাদের তৈরি করা প্রতিবাদের প্রকাশের জন্য প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি দৈনিক করতোয়া বিভাগে। গত কয়েক মাস যাবৎ আমার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্নার স্বাধীনতা কেড়ে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে আমার স্বামী অনেক কষ্টে চুরি করে 3 দিন আমাকে মোবাইলে ভিডিও কলে তার মানসিক চাপ সৃষ্টি করার কথা আমাকে জানায়, অনেক কাটাকুটি করে। তার জীবন থেকে আমাকে দূরে সরানোর জন্য বিভিন্নভাবে আমার নামে চারিত্রিক বদনাম তুলে ধরে। তাকে দিয়ে রাজি করাইতে না পারলে শাহীন সহ তানভীর রেজা, সুহাস ওনার ভাগ্নে, ডিএমডি কোম্পানি, ডিএমডি নুরুল হুদা কয়েকজন মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মোবাইল, কম্পিউটার, যোগাযোগের মাধ্যম সব কেড়ে নেয়। ড্রাইভার, বডিগার্ড, কেয়ারটেকার সব চেঞ্জ করে, যেন কোনোভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং আমিও যেন কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে না পারি। শারীরিকভাবে তিনি অসুস্থ, শারীরিকভাবে উনি 40% অসুস্থ, কিন্তু মানসিকভাবে উনি 60% অসুস্থ হয়ে আজকে উনি খুব করুণ অবস্থায় উনি আজকে শয্যাগত হয়েছেন। উনি আমাকে বলেছিলেন, তোমাকে যখনই আমার পাশে থেকে সরিয়ে দেওয়া হবে আমি ওই মুহূর্তে বিছানায় পড়ে যাবো, আমি কিন্তু আর বাঁচবো না। সবাই চেষ্টা করছে আমি যেন ভালোভাবে বাঁচতে না পারি, তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য। আমার কথা বলতে বলতে উনি তার পরিবারে এবং তার সন্তানদের কাছে, ডিএমডি নুরুল হুদাকে সবাইকে বলেছে যে আমাকে ওনাকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে আমার পাশে এখন এনে দাও। আমার কথা বলতে বলতে আমাকে যখন না নিয়ে যাওয়া হলো, না ওনার পাশে থেকে না দেওয়া হলো, উনি 6 দিন যাবৎ অজ্ঞান ছিলেন। 6 দিন যাবৎ অজ্ঞান ছিলেন, থাকার পর যখন ওনার জ্ঞান ফেরা অবস্থায় আবার যখন আমার কথা বললে তখন আমাকে কখনো তার পাশে যেতে দেয় না। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, মন্ত্রণালয়ের প্রতি, বিচার বিভাগের প্রতি, প্রশাসনের প্রতি, পুরো সমাজের প্রতি, আইনের প্রতি, পুরো দেশবাসী সহ রাষ্ট্রের প্রতি আমার আকুল আবেদন, আমার স্বামী ডাক্তার রেজাউল করিম সান্নার স্বাধীনতা কেড়ে দিয়ে তাকে অসুস্থ করে দিয়ে আমার সংসার খরচ সহ সব কিছু বন্ধ করে দিয়েছে। সবসময় আমাকে প্রাণনাশের হামলা, হুমকি সহ আমার জীবন একেবারে নরক বানিয়ে দিয়েছে। অসুস্থ স্বামীর পাশে থেকে জোরপূর্বক আলাদা রেখে তাকে অংশীদার থেকে আমাকে সবসময় বলে, তোকে অংশীদার হওয়া থেকে বের করে দিচ্ছি দাঁড়া, তোকে স্বামীর সংসার করে দিচ্ছি দাঁড়া, তোর অবস্থা এমন করবো তুই সমাজে মুখ দেখাইতে পারবি না, তুই বগুড়া বাস করতে পারবি না, বাধ্য হয়ে সুইসাইড করবি, না হলে তোকে আমরা হত্যা করে আমরা ভালো দেখে পালিয়ে থাকবো, প্রশাসন আমার কিচ্ছু করতে পারবে না, আমাদের রক্ষাকর্তা আছে, সেই কথা বলেছে। এই কথা বলে বিভিন্ন আমাকে হুমকি প্রয়োগ করেছে, শেষ পর্যন্ত আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। শুধু বলে তোকে তুই অংশীদার হবি, আমরা চেয়ে দিব, ওদের মোটিভটা ছিল একটা, কিন্তু আমি কোনোদিন কোনো অংশীদার বা কোনো কিছুর ব্যাপারে কারোর কাছে কোনো দাবি করিনি। এছাড়া
এই কথা বলে মোবাইলে সামনাসামনি লোক মারফত আমার আত্মীয় স্বজন, পরিচিত মহল, কর্মস্থল, আইনজীবী মহলে প্রতিটা জায়গায় আমার চরিত্র নিয়ে জঘন্য জঘন্য অপবাদ দিয়ে আমার সবখানে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি ফেলে। সাজ্জাদুল করিম শাহীন আমাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্নভাবে শারীরিকভাবে আঘাত করা সহ প্রাণনাশের হুমকি দেয়। আমি সজীবেকে ভর্তি ছিলাম গত 29/3/24 তারিখ হতে 2/4/24 তারিখ পর্যন্ত। থানায় আমি এজাহার দিতে গেলে থানা যখন এজাহার না নিল তখন কোর্টের মাধ্যমে এফআইআর করে আমি 9/4/24 তারিখে আমি থানার আদেশ দিচ্ছি বলে আজ অবধি প্রায় 16-17 দিন অতিবাহিত হয়ে গেল। এই আসামি সাজ্জাদুল করিম শাহীন এখনও গ্রেপ্তার হয়নি। শাহীনের আঘাতে আমি সজীবিক হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়ে আমার স্বামীর পরিবার থেকে কোনো খোঁজখবর আমাকে দেয়নি। আমি শুধু কোম্পানির চেয়ারম্যান ডাক্তার রিজওয়ান করিম শাহনার আমি স্ত্রী নয়, আমি কিন্তু উক্ত ট্রাফিক হোমস লিমিটেডের একজন লিগাল অ্যাডভাইজার, যেটা আমার স্বামী অফিসিয়ালি আমাকে করে দিয়েছেন। আমার কোনোই খোঁজখবর না নিয়ে উল্টো আমার চরিত্র নিয়ে অপবাদ দেয়া, টাকার জন্য সম্পত্তির জন্য নাকি আমি বউ দাবি করছি। আমার কোনোই খোঁজখবর না নিয়ে উল্টো আরও বলা পুরো থেকে নাকি আমি ফ্ল্যাট নিয়েছি, আমার সঙ্গে ডাক্তার রেজাউল করিম শাহনার নাকি কোনো বিবাহ হয়নি, এসব বলে অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে মানপুত্র সহ এমন কোনো হীন কাজ নাই যারা এরা তুমি কয়েকজন মিলে যোগ সাজস করে না করেছেন। এখন প্রশ্ন হলো আমার সবার কাছে, আমার দাবি আমার স্বামীকে মুক্ত করে সবার সম্মুখে আমার সামনাসামনি এনে আমাকে বলো, আমাকে স্ত্রী হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন কিনা, বিবাহ হয়েছে কিনা, আমি কোনোদিন কোনোভাবে তাকে প্রলোভন দেখিয়ে কিছু নিয়েছি কিনা, ক বছর ধরে উনি আমার সঙ্গে যে সংসার করলেন, উনি যে আমার প্রতি স্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব কর্তব্য পালন করলেন, কিন্তু মাত্র ত্রুটি করেননি উনি। আমারও যখন উনি বহুরা আসতেন এখানে জেলখানার মোড়ে ট্রপিক্যাল ইলিয়াস প্রাঙ্গণে ওনার 7ম তলায় ওনার নিজস্ব ফ্ল্যাট আছে, ওখানে আমি থাকতাম, উনি যে কদিন থাকতেন। যাওয়ার সময় উক্ত ফ্ল্যাটের চাবিটা আমার কাছে দিয়ে যেতেন। তারপর এরা ষড়যন্ত্র করে করলো কি, আমার সাহেবকে যখন এরা মানে অবরুদ্ধ করে রাখার পর আমার উপর মানে অমানসিক নির্যাতন চলেছে, মানসিকভাবে শারীরিকভাবে চলার পর তারপর ওনাকে আমাকে না জানিয়ে প্রতিবার যাওয়ার সময় আমার ডাক্তার রেজাউল করিম শাহনা আমাকে ওই ফ্ল্যাটের চাবি দিয়ে দিতেন। পরে ওরা যোগ সাহস করে আমার কাছ থেকে চাবিটা চাই ওই ফ্ল্যাটে ট্রপিক্যাল ইলিয়াস প্রাঙ্গণে। যখন আমি চাবিটা দিলাম না দেওয়ার পর শাহীন করে কি ওদের সাথে যোগ সাজস করে আমার অনুমতি ছাড়া, আমার স্বামীর অনুমতি ছাড়া ওই ট্রপিক্যাল ইলিয়াস প্রাঙ্গণে ওই ফ্ল্যাটের মেইন গেটের লক তালাটাই চেঞ্জ করে ফেলে যেন আমি চাবি দিয়ে খুলতে না পারি। এই মর্মে আমি থানায় একটা অভিযোগ দিয়েছি। এই যে এখানে আমার অভিযোগপত্র আছে, যে ওখানে আমার সাহেবের পুরো বাসা ভর্তি ফার্নিচার আছে, মূল্যবান জিনিসপত্র, বিভিন্ন দলিল আদি আছে, সব কিছু আছে। এখন ওগুলো সরে ফেললো কিনা আমি জানি না, ওদের মনের ভিতরে আরও কত ধরনের কি আছে আমি কিছুই বলতে পারবো না। কিন্তু ওরা যে আমাকে এইভাবে সবসময় মেরে ফেলে দেওয়ার জন্য হুমকি দিত, মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন খারাপ মেসেজ দিত, ভিডিও দিত, বিভিন্ন কিছু দিত, যার দরুন আমি আমার মায়ের কাছে পর্যন্ত আমার মৃত্যু সংবাদ পাঠিয়েছে যে আমাকে যেখানে পাবে সেখানে ফোন করবে। আমি গত 24/12/23 তারিখে একটা, আর হচ্ছে গত 6/4/24 তারিখে পরপর 2টা চিঠি করি আমার জীবনের নিরাপত্তার জন্য, আমার ছেলের জীবনে, এই যে এখানে আমার ছেলে আছে, আমার ছেলের জীবনের নিরাপত্তার জন্য আমি পরপর 2টা করে আমি সজীবের থেকে যখন আমি বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি ওই স্বামী সন্ত্রাসী 2-3 জনকে নিয়ে ট্রপিক্যাল শাহীনা টাওয়ারে গিয়েছে, পাইচারি করছে। ওখানেও এসে কেয়ারটেকার দিয়েছিল রাশেদ, তারপরে যে দারোয়ান ছিল তাদেরকে হুমকি দিয়েছে আমাকে মেরে ফেলার, যেদিন আমি সজীবের থেকে ফিরে আসি সেদিন। তারপর আমি থানায় এজাহার করতে গিয়েছি, ওখানে আমার পিছিয়ে গেছে। আমি যদি কোর্টে শুনানি করতে যাই সেখানেও মাস্ক পরে সামনে পাইচারি করে আমাকে মেরে ফেলবে, সেই জন্য সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ওইখানে এরপর দেখা যাচ্ছে আমার প্রশ্ন হলো, আমার স্বামীর স্বীকৃতি দিয়েছে বলেই তো তাকে আমি স্বামী হিসেবে পরিচয় দিয়েছি, এবং তার সম্মতিক্রমে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার যারা পরিসর আছে তারা সবাই জানে যে আমরা বিবাহিত স্বামী স্ত্রী। উনি ওপেনলি আমাকে সব জায়গায় নিয়ে আমাকে ঘুরে দিয়েছেন, আমার সংসারের যাবতীয় খরচ উনি করেছেন। কিন্তু যখন ওনাকে অবরুদ্ধ করা হলো, অবরুদ্ধ করার পর থেকে আমার সমস্ত খরচ সব কিছু তারা বন্ধ করে দিল, এটা আমার স্বামীর অজান্তে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমাকে যে শারীরিকভাবে যে আমাকে হত্যার জন্য যে আমাকে আঘাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে,
বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এটা আমার স্বামীর কান অব্দি এখন পর্যন্ত যায়নি। তাকে অবরুদ্ধ করে রেখেছে, সবসময় কয়েকজন মিলে তাকে পাহারা দেয়, আর এমনভাবে রেখেছে একটা মাসিও যদি যায় তাদের 2-3 জনের সামনে ছাড়া যেতে পারবে না, তার ওখানে কেউ প্রবেশ করতে পারবে না। আমি এই ছেলে প্রার্থীদের যাকে আমার মেয়েদের জুথি জুলিকে ওদেরকে আমি বারবার রিকোয়েস্ট করেছি, ডিএমপি নুরুল হুদাকে বারবার রিকোয়েস্ট করেছি, আপনারা তাকে বাঁচতে দিন বাবা, তোমরা তাকে বাঁচতে দাও, তোমার বাবা অনেক কষ্ট পাচ্ছে, অনেক কান্নাকাটি করছে, আমাকে তার পাশে দাঁড়িয়ে অসুস্থ অবস্থায় যেতে দাও। স্ত্রী ছাড়া কিন্তু তার অসুস্থ অবস্থা এটাই বইয়ের অভাব কিন্তু ওনাকে পূরণ করতে পারবে না। কিন্তু তাদেরকে এমনভাবে, ছেলে মেয়েদের কোনো দোষ ছিল না, ছেলে মেয়েদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ছেলে মেয়েদের এমনভাবে ছেলেকে মাথার মানে অবস্থা ঘুরে দিয়েছে, ছেলে এখন আমার কথা শুনে না শুনে তাদের পক্ষে কাজ করছে। ইভেন ছেলেও বগুড়ায় এসে ওই সুহাসের সাথে আর শাহিনের এদের ষড়যন্ত্রে করে আমার নামে আমার চরিত্রকে বিভিন্নভাবে বদনাম বলে গেছে। এখন আমার কথা, একের পর এক আঘাত করে আমাকে শারীরিকভাবে আমাকে যে এইভাবে নির্যাতন করলো, আমার স্বামীর কান অব্দি এখনও পৌঁছালো না। এবং আমি চাই উনি নিজের মধ্যে সবার সম্মুখে উপস্থিত হয়ে আমার সামনাসামনি হয়ে উত্তরগুলো দিন যে আমি তার আসলেই স্বীকৃতি দেওয়া বল কিনা, আমাকে বিবাহ করেছে কিনা, আর এখানে আমার কি অপরাধ ছিল? আমি কি তাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করতে? আমি কি তাকে বলেছিলাম যে আমাকে স্বীকৃতি দিতে? আমি কি তাকে বাধ্য করেছিলাম যে আমাকে ফ্ল্যাট দিতে বা কোনো কিছু দিতে? কিন্তু তারা আমাকে দিয়ে এই যে তার বোন ভাগ্নের ছেলে দিয়ে নুরুল হুদা এরা যেভাবে ছিনিমিনি খেলছে, আমার মায়ের সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। এখন অব্দি বিভিন্ন জায়গায় আমার মানে বিভিন্ন খারাপ কথা আমার চরিত্র নিয়ে বলে বেড়াচ্ছে। আজ আমার জীবন, আমার স্বামীর জীবন, দুটো জীবন আজকে ধ্বংসের পথে। আর তার মধ্যে একজন মানসম্পন্ন, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, তার কি আজকে এটাই পাওয়া ছিল? তার জীবনটা আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। আমার স্বামীর সঙ্গে যদি আমার গন্ডগোল হতো, তার সঙ্গে যদি আমার সমস্যা হতো, আমার স্বামী যদি আমাকে অস্বীকৃতি করতো, তখন নয় আমি বলতাম যে আমার বিয়ের ডকুমেন্টস দিব বা কোনো কিছু দিব। কিন্তু আমার স্বামীর সাথে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি অন্য কাউকে কেন এগুলো বলবো? দুনিয়ার সবচাইতে বড় প্রমাণ আমার স্বামী বর্তমানে এখনো জীবিত আছে। আমি চাই ওনার মুখ থেকে আপনারা শোনেন, আমি যেভাবে আপনাদেরকে বললাম ওনার মুখ থেকে আপনারা শোনেন উনি এখনো জীবিত আছেন, কিন্তু ওনার শারীরিক অবস্থা ভালো না। তাকে মানসিক প্রেশার দিয়ে এমন অবস্থা করেছে, তার হাঁটা চলা কঠিন হয়ে গিয়েছে। এবং উনি পরপর কয়েকদিন চুরি করে মোবাইলের ভিডিও করে আমাকে কান্নাকাটি করে সব কিছু বলেছে। আমাকে বলেছে তুমি আমাকে আমার জন্য দোয়া করিও, এভাবে বলেছে তুমি আমার জন্য দোয়া করিও, তুমি যদি দোয়া করো তাহলে আমি বাঁচবো। তুমি সব চারিদিকে নাগিনীরা সবাই পোস্ট তুলে আছে, কখনো আমাকে ছোঁয়া দিবে, তুমি আমাকে দোয়া করো, তুমি যদি আমার জন্য দোয়া করো আমি বাঁচবো। আমি যদি বাঁচি আমি তোমার কাছে ফিরে আসবো, আমার জীবনে আর কেউ আসবো না। আর আমি যদি মারা যাই দয়া করে আমাকে ক্ষমা করে দিও, এভাবে আমাকে বলেছে। তোমার সাথে আমি কথা বলে আর কেউ যাচ্ছে না। আমি প্রতি রাতে আমি কান্নাকাটি করি, ওরা ভাবে আমি ঘুমাচ্ছি, তোমার জন্য আমি ঘুমাইতে পারি না। প্রতি রাতে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যাচ্ছি। দয়া করে তোমরা আমাকে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে মুক্তি দেয়। উনি অনেক কান্নাকাটি করেছে, আপনারা সবাই তাকে চেনেন। উনি কতটা শ্রদ্ধাভাজন, কতটা গরিবের জন্য, কতটা সমাজের জন্য কাজ করেছেন। আজকে তার চরিত্র নিয়ে, আজকে আমার চরিত্র নিয়ে, আমাদের সামাজিক অবস্থান নিয়ে তার পরিবার পরিজন সবাই শুধুমাত্র স্বার্থের জন্য অনিরুদ্ধ খেলছে। এই শাহিনীটাও বলে বেরিয়েছে সামনে ডাক্তারের পর্ব শেষ, এখন আমাদের পর্ব, আমাদের রাজত্ব, আমরা যা করবো তাই হবে। অন্নপুরী রিসোর্ট আছে এখানে শিবগঞ্জ, ওইখানে জমি কিনা বেচার নাম করে আমার সাহেবের কাছ থেকে 50,000 টাকা দিয়ে জমি কিনে, 1 লাখ টাকা দিয়ে জমি কিনে সেই জমির টাকা দিয়েছে, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা নিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করেছে বিভিন্নভাবে। এছাড়া বিভিন্নভাবে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। এই টাকাগুলো আত্মসাৎ করার কথা যখন আমি জানতে পারলাম, আমার স্বামীকে যখন আমি বললাম, তখন আমি ওদের দুশ্মন হয়ে গেলাম। তখন ওরা বলে যে একে যদি না সরাই তাহলে তো চেয়ারম্যানের কাছে তো সব কিছুই জানবে। তারপর থেকে আমার উপর শুরু হলো মানসিক নির্যাতন, ডাক্তার সাহেবের উপরে শুরু হলো আমার মানসিক নির্যাতন। এই শাহিন, আসামি শাহিন আমাকে বলেছিল বড়াপ্পাকে বলে আমাকে 5 লাখ টাকা নিয়ে দেন। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম যে তোমার কাছ থেকে 5 লাখ টাকা চাচ্ছে। তখন বলে কিসের জন্য বললাম জানি না, ও আমাকে বলছে অনেকদিন থেকে, যদি না বলি তাহলে হয়তো বললো না। তখন বলে ও তো মিথ্যা কথা বলে, ও তো মৃত্যু 100টার মধ্যে 100টা 20টা মিথ্যা কথা বলে, আমি ওকে কোনো টাকা পয়সা দিব না,
এখন তুমি ওকে বলে দাও। তখন আমি বলে দিলাম। এছাড়াও তাদের ষড়যন্ত্রের অডিও রেকর্ড সব আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি এখন থেকে প্রায় 2 মাস আগে আমি পুলিশ সুপার, বগুড়ার পুলিশ সুপারের কাছে আমি গিয়েছিলাম আমার আলোকিত বগুড়ার একটা কাজে গিয়ে আমি ওনাকে বলেছি স্যার আমার ব্যক্তিগত বিষয় আপনাকে একটু বলি যে এখানে ডাক্তার রিজাল করিম সামনে আমার হাজবেন্ড ওনাকে কিন্তু নির্বন্ধভাবে অবরুদ্ধ করে রেখে মানসিক পীড়া দিচ্ছে, আপনি ওনাকে বাঁচান, আমি ওনার কাছে যেতে পারছি না, যেতে না। এখন থেকে 2 মাস আগে বিশ্বাস নয় আপনারা তার কাছ থেকে শুনে দেখবেন আমি বলেছি। তারপর আমি সে যে যখন মামলা না হলো না তারপরে গিয়েছি আমি বগুড়া র্যাবের পুলিশ সুপারের কাছে গিয়েছি, আমি ডিবিওসির কাছে গিয়েছি, আমি সবার কাছে গিয়েছি, প্রত্যেকের কাছে বলেছি আমার স্বামীর জীবনটা তোমরা বাঁচাও, আমার স্বামীর জীবনটা তোমরা বাঁচাও। আমার পিছনে এখনো সবাই আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য সব দিকে ছত্রছায়ের মধ্যে বিভিন্নভাবে লোক সেট করেছে। আমার মায়ের কাছে লোক মানে প্রতিটা জায়গায় ওদের কথা। যেদিন আমার গায়ের উপর গত 27-24 তারিখে আমাকে হত্যার উদ্দেশ্যে যখন আমাকে মারপিট করলো, ওর একটা মোটিভই ছিল তুই অংশীদার হবি, আর আমরা চেয়ে চেয়ে দেখবো তোর অংশীদার হওয়া বের করে দিচ্ছে তারা। আমার মনে হয় বলে বিয়ে হয়নি, তাহলে বিয়ে না হলে আমি অংশীদার হলাম কোথা থেকে? আমি তো কখনো কাউকে বলিনি তোমরা আমাকে এইসবের জায়গা থাকা কিছু দাও। আপনারা আমার স্বামীর কাছে শুনে দেখেন আমার এই সমাজের প্রতি, আমার আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি আমার আগুন লাগে তো আমার স্বামীটাকে আপনারা বাঁচান, তুই দুইটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কাউন্ট হবে না আপা, এর বাইরে কাউন্ট হবে না। আপনি যেগুলো কথা বলে দেন হবে না। আপনাদের তো